সিরিয়া আলোচনার আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তালিকা তৈরির বিরোধিতা করল কাতার। সংকট সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমত্যের আহ্বান। রামাদি পুনর্দখলের পর মসুল শহর আইএস মুক্ত করার অভিযানে নামবে ইরাকি বাহিনী। ফাল্লুজায় সামরিক অভিযানে অর্ধশতাধিক জঙ্গি নিহত। ৩ মাসে ইসরায়েলি হামলায় ১২৬ ফিলিস্তিনি নিহত। ইহুদি চরমপন্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগ ইরানের। এবং ভারতীয় প্রধানমন্ত্রীর আকস্মিক পাকিস্তান সফরের পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে একমত দুই দেশ। আলোচনায় যোগ দিতে ১৫ জানুয়ারি ইসলামাবাদে যাচ্ছেন জয়শঙ্কর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। আলোচনার মাধ্যমে সিরিয়ার সংকট সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার অবস্থানের পরিবর্তন না হলে আইএস বিরোধী অভিযানে মস্কোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এদিকে শান্তি আলোচনার আগে বিদ্রোহীদের তালিকা প্রণয়নের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাতার। রাশিয়ার বিমান হামলা এড়াতে আইএস জঙ্গিরা এখন অন্য রুট ব্যবহার করে তুরস্কে তেল পাচার করছে বলে জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। শুক্রবার ইরাক তুরস্ক সীমান্ত এলাকায় প্রায় ১২,০০০ তেল ট্যাঙ্কার ও ট্রাক চিহ্নিত করে একটি ভিডিও প্রকাশ করে মস্কো। একই দিন সিরিয়ায় আইএসের তেল ট্যাঙ্কার লক্ষ্য করে চালানো বিমান হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া। দেশটিতে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির ২,০০০ তেল ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। আশা করি জঙ্গি বিরোধী জোটের সদস্য রাষ্ট্রগুলো আইএস দমনে আমাদেরকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করবে। সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আমাদের অভিযান চলছে। যে কোনো মূল্যে সিরিয়া থেকে আইএস নির্মূলে রুশ বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার নীতি থেকে সরে না এলে রাশিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করবে না যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়া সংকট নিয়ে আলোচনায় শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন মস্কো সফররত কাতারি পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়াহ। পরে এক দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে ল্যাভরভ পরবর্তী সিরিয়া শান্তি আলোচনার আগে বিদ্রোহীদের তালিকা তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করলেও এর বিরোধিতা করেন খালেদ। মধ্যপ্রাচ্যে জঙ্গি বিরোধী অভিযানে অন্তর্ভুক্ত হওয়ায় আমরা রাশিয়াকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা মনে করি সিরিয়ার বর্তমান সরকারও নিজস্ব স্বার্থ হাসিলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে। অনেকেই বলে থাকেন সিরিয়ায় আসাদ সরকারের কোনো বৈধতা নেই, কিন্তু আমরা তাদের মধ্যে ইতিবাচক উদ্যোগ দেখেছি। এরই মধ্যে সিরীয় সরকার বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজিও হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সিরিয়া বিষয়ে শান্তি আলোচনার নানা উদ্যোগের মধ্যেই দামেস্কে বিমান হামলায় আসাদ বিরোধী শীর্ষস্থানীয় এক বিদ্রোহী নেতা নিহত হয়েছে। শুক্রবার ঘৌটা এলাকায় এই অভিযানে সৌদি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী জাহরুন আলু সহ দলটির কয়েকজন সদস্য নিহত হন। তবে সিরিয়া নাকি রাশিয়ার বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয়। এ মাসের শুরুর দিকে রিয়াদে সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর আলোচনায়ও অংশ নেয় জাইশ আল ইসলাম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরীয় বিদ্রোহীদের দখলে থাকা দক্ষিণ দামেস্ক ত্যাগের প্রস্তুতি নিচ্ছে জঙ্গি সংগঠন আইএসের অন্তত ২,০০০ সদস্য। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী সংগঠন হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন মানা টিভি শুক্রবার এ খবর জানায়। আইএস সদস্যদের সরিয়ে নিতে 18টি বাস পাঠানো হয়েছে। তবে এসব যানবাহন জাতিসংঘ নাকি সিরীয় সরকার সরবরাহ করেছে তা নিশ্চিত করা যায়নি। আর এতে রাজধানীর মাত্র 4 কিলোমিটার দূরের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় আসাদ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। গেল 5 বছরে সিরিয়ার সংঘটিত গৃহযুদ্ধে প্রায় 2.5 লাখ মানুষ প্রাণ হারানোর প্রেক্ষিতে সম্প্রতি জাতিসংঘের সমঝোতায় সিরীয় সরকার ও বিদ্রোহী পক্ষগুলোর চুক্তির পক্ষে রাজধানী দামেস্ক ছাড়তে শুরু করে সরকার বিরোধীরা। আর বিদ্রোহীদের কাছে থাকা ভারী অস্ত্রশস্ত্র সিরিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সম্ভাবনা থাকায় সংঘাত বন্ধের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে তালেবানদের সাথে রাশিয়া সম্পর্ক তৈরি করছে বলে জানিয়েছে পশ্চিমা কয়েকটি গণমাধ্যম। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা এই তথ্য জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান এবং আফগানিস্তান বিষয়ক মুখপাত্র জামির কাভুলভ এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে তালেবান রাশিয়ার সাথে সম্পর্কের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। আফগানিস্তানে আইএসকে রুখতে তারা রাশিয়ার সাথে তথ্য আদান প্রদান করতে চায়। এদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সীমান্তে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আইএসের তৎপরতা কমানোর জন্য তালেবানের সাথে রাশিয়ার এই সম্পর্ক এক নতুন পরিস্থিতির সৃষ্টি করবে।
অবশ্য রাশিয়ার এই বক্তব্য অস্বীকার করেছে তালেবান। আইএসের কাছ থেকে আনবার প্রদেশের রাজধানী রামাদির দখল নেয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে ইরাকের সরকারি বাহিনী। সেনাবাহিনীর রামাদি দখলের পর মসুল দখলে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। আনবার প্রদেশেরই ফাল্লুজায় অর্ধশত আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে ইরাকি বাহিনী। আইএসের দখলে থাকা রামাদি পুনর্দখলের জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছে ইরাকের সেনাবাহিনী। সেখানে লড়াইরত সেনা কর্মকর্তারা বলছেন বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছেন তারা। রামাদির অনেক এলাকা এরই মধ্যে আইএসের হাত থেকে মুক্ত করা হয়েছে বলেও জানানো হয়। হামলা পাল্টা হামলায় রামাদি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনা সদস্যরা এরই মধ্যে আইএসের শীর্ষস্থানীয় এক নেতাকে আটক করেছে এবং রাজধানীর অদূরে একটি মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, এরপরই আমরা পুরো রামাদি শহর শত্রুমুক্ত করতে পারবো। আইএস জঙ্গিদের অবস্থান থেকে আমরা খুব বেশি দূরে নেই। আমরা তাদের গতিবিধি লক্ষ্য করছি। অনেককে আমরা হত্যাও করেছি। অনেকবারই ছাদে আমাদের সদস্যরা অস্ত্র হাতে অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন সেনাবাহিনী রামাদি স্বাধীন করার পর মসুল দখলের জন্য এগিয়ে যাবে। গত মে থেকে রামাদি শহরটি আইএসের দখলে রয়েছে। রামাদি দখল করতে পারলে তা হবে তিকরিত পুনর্দখলের পর ইরাকি বাহিনীর সবচেয়ে বড় বিজয়। শুধু রামাদি নয়, আনবার প্রদেশের ফাল্লুজায়ও আইএসের বিরুদ্ধে লড়াই চলছে। ইরাকি বাহিনী জানিয়েছে এ লড়াইয়ে 54 জঙ্গিকে হত্যা করেছে তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সম্প্রতি মিস ইরাক নির্বাচিত হওয়ার সাইবা কাশিম আব্দেল রহমানকে অপহরণের হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। টেলিফোনে তাকে এই হুমকি দেওয়া হয়। 1972 সালের পর এবছরই প্রথম অনুষ্ঠিত হলো মিস ইরাক সুন্দরী প্রতিযোগিতা। এতে সেরা সুন্দরীর মুকুট জিতেছেন কিরকুক প্রদেশের 20 বছর বয়সী সুন্দরী সাইমা আব্দেল রহমান। প্রথম রানার আপ হন ফারাহ নাসের এবং সুজান আমির হয়েছেন দ্বিতীয় রানার আপ। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আরো 2 প্রতিযোগীকেও হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া এই হুমকির কারণে আরো 15 জন প্রতিযোগী এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বন্দীদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে প্রতিস্থাপনের ধর্মীয় অনুমোদন দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত এক নথির ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানায় 2015 সালের 31শে জানুয়ারি এই ফতোয়া দেয় আইএস। ওই নথি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো মুসলমানের প্রাণ বাঁচাতে প্রয়োজনে বন্দীর শরীর থেকে অঙ্গ কেটে নেওয়া যেতে পারে এবং তাতে ওই বন্দীর মৃত্যু হলেও কিছু যায় আসে না। স্বতন্ত্রভাবে এই নথির বিশ্বাসযোগ্যতা যাচাই করা না গেলেও এটি প্রকাশের পর মানব অঙ্গ পাচারের সঙ্গে আইএসের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত মে মাসে সিরিয়ার পূর্বাঞ্চলে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর পাওয়া তথ্যের ভিত্তিতে এই নথিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইয়েমেন সংকট নিরসনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে তেহরান। শুক্রবার ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার এখনই সময়। সৌদি জোটের বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে এই যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ আলোচনায় বসার জন্য সব পক্ষকে আহ্বান জানান তিনি। ইয়েমেনে গৃহযুদ্ধের সুযোগ নিয়ে সেখানে সিরিয়ার মতো সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন হোসেইন আমির। তিনি আরও বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোকে প্রথম দফায় আলোচনায় বসাতে পারা একটি বড় সাফল্য। এর ধারাবাহিকতা রেখেই এবার ইয়েমেনে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের হামলায় এক সৌদি যুবরাজ ও আরব আমিরাতের 48 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। শুক্রবার হাউথিদের পরিচালিত আল মাসিরা টিভির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানায়, মারিব প্রদেশের আল হাজার এলাকায় শিয়া বিদ্রোহীদের হামলায় সৌদি যুবরাজ আমির মোহাম্মদ বিন মোসাইদ বিন জালাভি ও তার সহচর নিহত হয়েছেন। একই দিন উত্তরাঞ্চলীয় আল জোফ প্রদেশে হাউথিদের হামলায় সংযুক্ত আরব আমিরাতের 48 জন সেনা নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। হামলার মধ্য দিয়ে সৌদি জোটের 130 জন সেনাকে আটক করা হয়েছে বলেও দাবি হাউথিদের। তবে এসব বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
প্রবল ঝড়ে লন্ডভন্ড অ্যালাবামা, মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য, অন্তত 14 জনের মৃত্যু। ভারী তুষারপাতে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে বিপর্যয়। আগামী 15 জানুয়ারি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক পাকিস্তান সফরের পরদিনই এমন খবর জানালো ভারতীয় গণমাধ্যম। ইসলামাবাদে অনুষ্ঠেয় ওই বৈঠকে যোগ দিতে আগামী 15 জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। শনিবার ভারতীয় পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে জি নিউজ। এর আগে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কাবুল থেকে নয়াদিল্লি ফেরার পথে লাহোরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে বার্থডে ডিপ্লোমেসি বলে উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম। ভারতের জম্মু কাশ্মীরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ওমাইস আহমেদ শেখ নামে ওই বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরেরই বাসিন্দা বলে জানায় পুলিশ। কাশ্মীরের এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা অংশ নিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর আগেই পেয়েছিল পুলিশ। শুক্রবার যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার পর তাদের উপর গ্রেনেড নিক্ষেপ করার চেষ্টা করে আহমেদ শেখ। পুলিশ গুলি চালালে তার মৃত্যু হয়। একই দিন শ্রীনগরের মাইসুমা এলাকায় অভিযান চালিয়ে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে আটক করে যৌথ বাহিনী। এই ঘটনায় শ্রীনগরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজায় দুটি আলাদা ঘটনায় আরো 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে ইসরায়েলিদের হাতে নিহত হয়েছে 126 ফিলিস্তিনি। এই ঘটনাকে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদি চরমপন্থীরা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে। বড়দিনের উৎসবের মধ্যেই পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি ও পশ্চিম তীরে বেথেলহেমে ফিলিস্তিনি আন্দোলনকারীদের সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। শুক্রবার বড়দিনের উৎসব পালনে বেথলেহেমে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানকার নেটিভিটি গির্জা মুখর হয়ে ওঠে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রার্থনায়। যে শান্তির বাণী নিয়ে পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন, পুরো বিশ্বে সেই শান্তির আহ্বান জানান তারা। এই আহ্বান উপেক্ষা করে পবিত্র নগরী বেথলেহেমে দিনভর চলে সংঘর্ষ। ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা অঞ্চল। সংঘর্ষের সময় এক ফিলিস্তিনি নারী ইসরায়েলি নিরাপত্তা রক্ষীদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন ওই ফিলিস্তিনি নারী। একই দিন গাজায় সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা ইট পাটকেল ও পাথর ছুড়ে মারলে সেনা সদস্যদের গুলিতে নিহত হন আরেক ফিলিস্তিনি। পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতেও চলে সংঘর্ষ। যে আল আকসা মসজিদে প্রবেশাধিকার নিয়ে তীব্র আন্দোলন পুরো ফিলিস্তিনে ছড়িয়ে পড়েছে, তার আশেপাশেই ফিলিস্তিনিদের ব্যাপক মারধর করে পুলিশ। এইসব সংঘাত ও হানাহানির ঘটনায় ইসরায়েলিদের সন্ত্রাসী বলে উল্লেখ করেছে ইরান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবেরি আনসারি বলেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের শান্তিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ইহুদি চরমপন্থীরা। ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ফিলিস্তিনে তারা যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা অন্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে ভয়াবহ। পুরো বিশ্ব এই সন্ত্রাসবাদের সমালোচনা করছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। হিজবুল্লাহ নেতা সামির কান্তার হত্যার ঘটনায়ও ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বব্যাপী ইসরায়েলিদের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে তেহরানের সাধারণ মানুষও। হিজবুল্লাহ নেতা হত্যা ও ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামে হাজার হাজার ইরানি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিরীয় সীমান্তবর্তী এলাকায় দেশটির সেনাবাহিনীর চলমান অভিযানে 6 কুর্দি যোদ্ধা ও 1 তুর্কি সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে দেশটির সিজার এবং সিরনাক শহরে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ভারী অস্ত্রসহ বেশ কয়েকটি ট্যাঙ্ক ব্যবহার করে বলে জানায় স্থানীয় রয়টার্স। অভিযান ওইসব এলাকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গোলার আঘাতে ভবনগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তুরস্ক সরকারের পক্ষ থেকে চলমান এই অভিযানকে অপারেশন প্রিন্স বলে আখ্যা দেওয়া হয়েছে। গত প্রায় 2 সপ্তাহ ধরে দেশটির জঙ্গি ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে আসছে তুর্কি সেনাবাহিনী।
এদিকে গেল এপ্রিলের ঘোষণা অনুযায়ী পূর্ব ইউক্রেন থেকে তুর্কি জনগোষ্ঠীকে দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে তুরস্ক। শুক্রবার দুটি সামরিক বিমানে করে ৩৬০ জনকে স্লাভিয়ানস্ক এর খার্কিভ থেকে তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজিনকানে নিয়ে আসা হয়। পর্যায়ক্রমে আরো ২০০০ তুর্কিকে ফিরিয়ে আনা হবে। সেখানে তাদের অস্থায়ীভাবে নির্মিত বাসস্থানে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে তুরস্ক সরকার ইউক্রেন থেকে ফিরিয়ে আনাদের কর্মসংস্থান ও স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার কথা জানিয়েছে। আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত যুক্তরাষ্ট্রের ৬ সেনাকে শ্রেষ্ঠ ও বীর উল্লেখ করে মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার বড়দিন উপলক্ষে হাওয়াইয়ে নৌবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি দেশের শৃঙ্খলা রক্ষায় মার্কিন সামরিক বাহিনীর অসামান্য অবদানের কথাও তুলে ধরেন। গত সোমবার আফগানিস্তানের বাগরাম বিমানবন্দরের কাছে তালেবানের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৬ মার্কিন সেনা নিহত হন। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, শান্তিময় বিশ্বের আহ্বানে দেশে দেশে উদযাপিত হলো শুভ বড়দিন। প্রার্থনার মঙ্গল সঙ্গীতে সন্ত্রাসবাদ মোকাবেলার প্রত্যয়। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার মধ্যরাতের এই ভূমিকম্প ভারতের কাশ্মীর ও আশেপাশের কয়েকটি রাজ্যেও অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল কাবুল থেকে ১৭৫ মাইল দূরে পাকিস্তান তাজিকিস্তান সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে। তাৎক্ষণিকভাবে ওই প্রদেশে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও উৎপত্তিস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে পাকিস্তানের পেশোয়ারে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। পেশোয়ারের একজন প্রশাসনিক কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাদাখশানের ইশকাশিম জেলাটি পার্বত্য অঞ্চল ও অত্যন্ত দুর্গম। মিয়ানমারের একটি জেট পাথরের খনিতে ভূমি ধসে অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের পাকান শহরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মাসে ওই এলাকায় ভূমি ধসে শতাধিক লোক নিহত হয়। পাকানটের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্বের জেট পাথরের ৯০% ওই এলাকায় উৎপন্ন হয়। প্রতিবেশী দেশ চীনের জেট পাথরের চাহিদা সবচেয়ে বেশি। চীনের শ্যানডং প্রদেশের একটি জিপসাম খনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ১৮ শ্রমিক খনির ভেতরে আটকে আছেন। শুক্রবার সকালে খনিটিতে ভূমি ধস হয়। এতে খনিটিতে কর্মরত ২৯ শ্রমিকের সবাই আটকা পড়ে। এ সময় ৪ জন বের হয়ে আসতে সক্ষম হন। আটকে পড়া শ্রমিকদের মধ্যে ১৪ জনের অবস্থান নিশ্চিত করেছে উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়া শ্রমিকদের দ্রুত বের করে আনার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ৬টি অঙ্গরাজ্যে প্রবল ঝড়ের কবলে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যালাবামা, মিসিসিপি ও টেনেসিতে। এদিকে কলোরাডো সহ পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো স্থবির হয়ে পড়েছে ভারী তুষারপাতের কারণে। তবে বছরের শেষ ভাগে এসে পূর্বাঞ্চলের আবহাওয়া অপ্রত্যাশিতভাবেই কিছুটা উষ্ণ। শুক্রবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মিসিসিপি রাজ্যের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রাজ্যের উত্তরাংশের ১০০ মাইল এলাকা লন্ডভন্ড করে দিয়ে গেছে আগ্রাসী হাওয়া। এতে কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর জানায় গণমাধ্যম। মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান জানান, তার রাজ্যে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। উদ্ধার কার্যক্রমে রাজ্যের জরুরি বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি। টেনেসির অবস্থাও তাই। প্রবল বর্ষণে ওই অঙ্গরাজ্যের ১৩টি শহর প্লাবিত হয়ে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। টর্নেডোর আঘাতে বিপর্যস্ত এই দুই অঙ্গরাজ্যে শুক্রবার জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। আরকানসাস, টেক্সাস, ওকলাহোমা ও লুইজিয়ানাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অ্যালবামাতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে বন্যা। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওই এলাকার নদীগুলো। বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সেখানেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকার আমাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচন্ড বাতাসে আমার ঘরের জানালা ভেঙে গেছে। ঘরে ছোট বাচ্চা নিয়ে কি যে বিপদে পড়েছি।
ওয়াশিংটন রাজ্যের আবহাওয়া এবারের শীতে কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে জনগণকে। যেখানে তুষারপাত ও প্রচন্ড শীতে কাবু হয়ে যাওয়ার কথা, সেখানে আবহাওয়া যথেষ্টই উষ্ণ। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা থাকলেও শীতের প্রকোপ নেই বললেই চলে। চমৎকার আবহাওয়া, অবাক হওয়ার মতোই বলতে পারেন। এবার আমাদের ক্রিসমাস ট্রি বরফে সাদা হয়ে যায়নি, খুবই আরামে ছুটি কাটাচ্ছি। পূর্বাঞ্চলের অনেক এলাকাতেই আবহাওয়া অপ্রত্যাশিতভাবে উষ্ণ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কের তাপমাত্রা ছিল ৬২ ডিগ্রি ফারেনহাইট। ওহাইওতেও তাপমাত্রা কমার কোনো লক্ষণ দেখছেন না তারা। তবে পশ্চিমাঞ্চলে জাঁকিয়ে বসেছে শীত। ভারী তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গাছপালা, পথঘাট ঢেকে গেছে পুরো বরফের আস্তরণে। কলোরাডো ও আশেপাশের এলাকায় ৪ থেকে ৬ ইঞ্চি পুরো বরফ জমেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ব্রিটিশ সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের প্রথম দিকে বন্যায় উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকার প্রায় ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ল্যানচেস্টার, কেসউইস্ক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী বন্যায় আক্রান্তদের অন্য এলাকায় সরিয়ে নিচ্ছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের ৭০০ কর্মীকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বড়দিনে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, শুক্রবার ওই পর্যন্ত এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টিপাতের ফলে ঝুঁকি কিছুটা কম হলেও কর্তৃপক্ষ অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে রাজ্যের পর্যটন এলাকা লোন থেকে ইতোমধ্যেই পর্যটক ও ১৫০০-এরও বেশি অধিবাসীদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া পৃথিবীর শুষ্ক অঞ্চলগুলোর একটি এবং প্রায়ই সেখানে দাবানল হয়। সবশেষ ২০০৯ সালে ভয়াবহ দাবানলে সেখানকার ১৭০ জনের প্রাণহানি ঘটে। ভারতের বেশ কয়েকটি রাজ্যের তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। ফলে প্রচন্ড শীতের কারণে ব্যাহত হচ্ছে সেখানকার জনজীবন। মহারাষ্ট্র, মুম্বাই, দিল্লি সহ কয়েকটি রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মধ্যে নয়াদিল্লিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও উত্তরপ্রদেশের বারাণসীতেও চলছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সেখানকার রেল যোগাযোগও। জম্মু ও কাশ্মীর সহ হিমাচল প্রদেশে কয়েকদিনের তুষারপাতের প্রভাব এই শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গত ৩ মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে চীনের কাছে সাহায্যও চেয়েছে নেপাল। শুক্রবার চীনের বেজিংয়ে দুদেশের নেতাদের এক বৈঠকে সাহায্যের আহ্বান জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী। তাদের এই আহ্বান আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন চীন। নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর থেকে ভারত নেপাল সীমান্তে অবরোধ করে আসছে দেশটির মাঝি সম্প্রদায়ের লোকজন। টানা ৩ মাস ধরে চলা অবরোধের কারণে নেপালে দেখা দিয়েছে চরম জ্বালানি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট। বিশ্বের কয়েকটি দেশে নানা দাবিতে বিক্ষোভ হয়েছে। ভারতের কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। থাইল্যান্ডে মিয়ানমারের 2 নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এছাড়া বিক্ষোভ হয়েছে হংকংয়ে। দাবি চীনের নোবেল জয়ী লিউ জিয়াওবোর মুক্তি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার প্রদেশের রাজধানী শ্রীনগরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের পুলিশ থামাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের দিকে পাথর ছুড়ে বিক্ষোভকারীরা, অন্যদিকে পুলিশও তাদের নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে থাইল্যান্ডে মিয়ানমারের 2 অভিবাসী শ্রমিকের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার প্রতিবাদে ইয়াঙ্গুনে থাই দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দেশটির আদালত 2014 সালে 2 ব্রিটিশ পর্যটককে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেন। শত শত বিক্ষোভকারী এই রায়কে পক্ষপাতমূলক দাবি করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান। 2010 সালে শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্ন মতাবলম্বী লিউ জিয়াওবোর মুক্তির দাবিতে হংকংয়ে বিক্ষোভ হয়েছে। 2009 সালের ক্রিসমাস ডেতে চীন সরকার জিয়াওবোকে 11 বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে 1989 সালে তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী আন্দোলনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা হংকংয়ে চীন সরকারের আঞ্চলিক অফিসের সামনে জড়ো হয়ে লিউ জিয়াওবো ও তার গৃহবন্দী স্ত্রী লিউ শিয়ার মুক্তির দাবি জানান। দেলোয়ার হোসেন,
সময় সংবাদ। ভূমধ্য সাগরে ফরাসি দ্বীপ কোর্সিকার এক মসজিদে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বিবিসি জানায় শুক্রবার একদল লোক রাজধানী অ্যাজাচ্চিওর দমকল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এক পর্যায়ে কয়েকজন সেখানকার একটি মসজিদে ভাঙচুর চালায় ও কোরআনের কয়েকটি কপি পোড়ানোর চেষ্টা করে। এ সময় তারা এটি আমাদের দেশ, সেখানে আরবদের জায়গা নেই বলে স্লোগান দেয়। এর আগে বৃহস্পতিবার চোরাগোপ্তা হামলায় 2 অগ্নি নির্বাপন কর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রতি সমবেদনা ও ঘটনার প্রতিবাদ জানাতেই তারা জড়ো হয়েছিল বলে জানায় গণমাধ্যম। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল বলেন, ফ্রান্সে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষের সুযোগ নেই। তিনি দুটি ঘটনারই তদন্ত ও দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন। ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে তুরস্কের ইন্টারনেট সার্ভার। এতে ব্যাংক সহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কোনো দেশ থেকে আক্রমণ করা হয়েছে। এই ঘটনাকে মারাত্মক আক্রমণ বলেছেন দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রী বিনালি জিলদিরিম। এই ঘটনার উৎস খুঁজে পাননি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত মাসে সিরীয় সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জের ধরে রাশিয়া এই সাইবার হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, এই হামলার দায় স্বীকার করে বার্তা প্রকাশ করেছে অজ্ঞাত একটি হ্যাকিং দল। এতে বলা হয়, আইএস থেকে তেল কিনে তাদের সাহায্য করার কারণে তুরস্কে এই ধরনের সাইবার হামলা অব্যাহত থাকবে। চীনের বেইজিং এ ধোঁয়াশা চারদিকে ছড়িয়ে পড়েছে। এদিকে শহরের উত্তর দিক থেকে হিমেল হাওয়া প্রবেশ করছে। এর ফলে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করছেন চীনের আবহাওয়া অধিদপ্তর। বেইজিং এর উত্তরে অন্ধকারাচ্ছন্ন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং বাতাসে দূষণের পরিমাণ কমে এসেছে। এদিকে পরিষ্কার না দেখার কারণে বেইজিং এর কয়েকটি মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ধোঁয়াশার কারণে বেইজিং এর বিমানবন্দরে 27টি বিমানের উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়েছে। 在0度左右，但是这2天呢，受到这个大雾的影响，天津的高速方面的 আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে বাঁচিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার জুমার নামাজের পর ইস্তাম্বুলের বসফরাস ব্রিজ পার হচ্ছিল তুর্কি প্রেসিডেন্টের গাড়িবহর। এ সময় ব্রিজের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তিকে ফেরানোর চেষ্টা করছিল পুলিশ। ঘটনা জেনে প্রেসিডেন্ট লোকটিকে ডেকে তার সঙ্গে কথা বলেন। তবে প্রেসিডেন্ট এরদোয়ান গাড়ি থেকে নামেননি। লোকটি দরিদ্র ও পারিবারিক কারণে আত্মহত্যা করতে চেয়েছিল বলে জানায় পুলিশ। তুর্কি প্রেসিডেন্ট লোকটিকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্টের গাড়িবহর সেখানে পৌঁছার আগে প্রায় 2 ঘন্টা ধরে লোকটিকে ব্রিজের রেলিং এর অপর প্রান্ত থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় পুলিশ। যুদ্ধ হানাহানি বন্ধ করে এক শান্তিময় বিশ্বের আহ্বানে সারা বিশ্বে উদযাপিত হলো শুভ বড়দিন। প্রার্থনার মঙ্গল সঙ্গীতে ছিল সন্ত্রাসবাদ মোকাবেলার দৃঢ় প্রত্যয়। মশালের আলোয় দূর হয়ে যাক অন্ধকার। নেদারল্যান্ডসে বড়দিনের এই পদযাত্রায় হাজার হাজার মানুষের কণ্ঠে ছিল একই আহ্বান, বিশ্ব থেকে নির্মূল হয়ে যাক সকল বৈষম্য ও সন্ত্রাসবাদ, মানুষের জীবনে বিরাজ করুক শান্তি, সম্মান এবং ধৈর্য। বড়দিনের বার্তায় জঙ্গিদের নৃশংসতার অবসান ঘটাতে বিশ্ববাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরের বারান্দা থেকে এই আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক অঙ্গনের উচিত সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন এবং আফ্রিকার কয়েকটি অঞ্চলের নৃশংসতার অবসান ঘটানোর দিকে মনোযোগ দেওয়া। যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে সেখানে বিদ্বেষ ও যুদ্ধের কোনো জায়গা নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। রাশিয়ায় জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে বড়দিন। দিনটি উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে আয়োজন করা হয় দৃষ্টিনন্দন 3D লেজার লাইট শো। জার্মানিতে বেশ ঘটা করেই পালন করা হয়েছে যীশু খ্রিস্টের জন্মদিন। বরাবরের মতো এবারও ওরাঙ্ক লেকে সাঁতার কেটে ও বিভিন্ন পার্কে আনন্দ করে ছুটির দিনটি উদযাপন করেছে বার্লিনবাসী। ব্রিটেনে বড়দিনের ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিয়েছেন ব্রিটেনের রাজ পরিবারের সদস্যরা। রানী এলিজাবেথের সঙ্গে এই উৎসবে সামিল হন প্রিন্স ফিলিপ, প্রিন্স উইলিয়াম, ডাচেস অফ ক্যামব্রিজ কেট মিডলটন সহ রাজপরিবারের অন্যান্য সদস্য। তবে প্রিন্স উইলিয়াম ও কেটের সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এতে অংশ নেয়নি।
ভারতীয় প্রার্থনা ও নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে বিশ্ব রেকর্ড গড়তে উড়িষ্যার সমুদ্র সৈকতে ৪৫ ফুট উঁচু সান্তা ক্লজের এক প্রতিকৃতি তৈরি করেছেন দেশটির খ্যাতনামা বালুচিত্র শিল্পী সুদর্শন পাটনায়েক। শিরিন আক্তার, সময় সংবাদ। চীনের উত্তর পূর্বাঞ্চলে সাগন লেকে আয়োজন করা হয়েছে দেশটির বার্ষিক মৎস্য উৎসবের। শনিবার এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবে মোট ২৫,০০০ কেজি ওজনের মাছ পাওয়া যায়। জিলিন প্রদেশ থেকে প্রায় ২০০ জন মৎস্য শিকারী এতে অংশ নেন। উৎসবের প্রথম দিনে প্রথম মাছটি পাওয়া যায় ১৭ কেজি ওজনের। প্রায় ১,০০০ বছর আগে শুরু হওয়া এই উৎসব চীনের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রায় ৪০ দিন ধরে চলবে এই উৎসব। 今天其实刚才碰到单书记的时候，大自然给予的丰厚的回馈的动鱼。哎，我们看这边单书记啊，已经是 আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিয়া আলোচনার আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তালিকা তৈরির বিরোধিতা করল কাতার। সংকট সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমত্যের আহ্বান রাশিয়ার। রামাদি পুনর্দখলের পর মসুল শহর আইএস মুক্ত করার অভিযানে নামবে ইরাকি বাহিনী। ফাললুজায় সামরিক অভিযানে অর্ধশতাধিক জঙ্গি নিহত। ৩ মাসে ইসরায়েলি হামলায় ১২৬ ফিলিস্তিনি নিহত। ইহুদি চরমপন্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগ ইরানের। এবং ভারতীয় প্রধানমন্ত্রীর আকস্মিক পাকিস্তান সফরের পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে একমত ২ দেশ। আলোচনায় যোগ দিতে ১৫ জানুয়ারি ইসলামাবাদে যাচ্ছেন জয়শঙ্কর। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।